বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্সের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার ক্লাসে। আমি ফারজানা সুলতানা। প্রিয় শিক্ষার্থীরা, দুইটি বিষয়ে আগে বলে নিই যে এখন নতুন করে সংক্রমণ বৃদ্ধি হওয়ার একটি পর্ব শীতকালে তোমরা জানো যে সেটি দেশীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়েছে, যার জন্য আমাদের স্কুল কলেজগুলোও খোলেনি। সুতরাং তোমাদের এই ব্যাপারে দীর্ঘদিন যেহেতু একটা অবস্থায় আমরা থেকে একটু আগের তুলনায় একটু হালকা হচ্ছিলাম বিষয়টি, তো এখন আর হালকাভাবে নিও না, পুনরায় আমাদেরকে সচেতন হতে হবে। আরেকটি বিষয় তোমাদেরকে না বললে নয়, যেহেতু তোমরা চাকরি বাকরির পরীক্ষা দেওয়াকালীন একটি সময়ের মধ্যে চলে এসেছো, তো সেক্ষেত্রে আমেরিকায় যে সম্প্রতি নির্বাচনটি হয়ে গেল সেটি কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। কাজেই আমি আশা করছি তোমরা নির্বাচন পর্বটি খেয়াল করেছো, আর যারাও কম করেছো তারাও এবারে পেপার পত্রিকা দেখে এই বিষয়ে কোথাও ব্রিফলি লিখে রেখো, যাতে করে যে কোনো চাকরির ভাইভায় তোমাদের সহায়ক হয়। প্রিয় ছাত্ররা, আমরা আলোচনা করছিলাম মাও সেতুংকে নিয়ে, যিনি আমাদের প্রাচ্যে সমাজতন্ত্রের পায়োনিয়ার একজন। নয়া চীনের সমাজতন্ত্র প্রবর্তনের মধ্যে দিয়ে চীনকে 21 শতকের এই যে চীন এখন একটি বিশ্ব শক্তির পর্যায়ে চলে এসেছে, যেটা আমরা 19 শতকে দেখেছি ইংল্যান্ডকে, 20 শতকে দেখেছি আমেরিকাকে, এখন তোমরা খেয়াল করছো এই কোভিডের শুরু এবং আন্তর্জাতিক অর্থনীতি সহ বিভিন্নভাবেই যে চীন উদীয়মান শক্তি হিসেবে একবিংশ শতাব্দীর পরাশক্তি হওয়ার পর্যায়ে চলে গেছে। তো এর যে ভিত্তিটি একেবারে অনেক আগে যদি আমরা যাই, সেক্ষেত্রে তোমরা সেকেন্ড ইয়ারে ওরিয়েন্টাল পলিটিক্যাল থটে কনফুসিয়াসের কথা জেনেছিলে চিন্তাধারা নির্মাণের ক্ষেত্রে। আর এই বিংশ শতাব্দীতে এসে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে যে নতুন ধরনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছিল, সেই চীন এখন এক উদীয়মান পরাশক্তি। এই পরাশক্তি আমি কিন্তু অস্ত্রশস্ত্রের ক্ষেত্রেই শুধু বলছি না, বিশ্বে প্রভাবের ক্ষেত্রে বলছি, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন দিকেই চীন তার পোটেনশিয়ালিটি বৃদ্ধি করছে। খেয়াল রাখতে হবে এসব। তো এসো আমরা আলোচনা করি মাও সেতুংয়ের সংক্রান্ত তৃতীয় ক্লাসে মাও সেতুংয়ের নয়া গণতন্ত্র তত্ত্ব। এ বিষয়ে গত ক্লাসেই তোমাদের কিছুটা আমি জানিয়েছি। আজকে আমরা একটু সংক্ষেপেই এটি সম্পর্কে আলোচনা করে চীনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, চীনের রাজনৈতিক ইতিহাসে সাংস্কৃতিক বিপ্লব, যেটি শুধু চীনে নয়, আসলে সমগ্র বিশ্বেরই সমাজতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে এটি একটি মাইলস্টোন, সেটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্ররা, নিউ ডেমোক্রেসি থিওরি বা নয়া গণতন্ত্র তত্ত্ব, এই যে তত্ত্বটি সেটি চীনের যে আধা সামন্তবাদী ও পুঁজিবাদী আর্থসামাজিক অবস্থা ছিল, তার প্রেক্ষিতে এই নতুন ধরনের গণতন্ত্রের কথা মাও সেতুং বলেছিলেন, যেখানে শ্রমিক, কৃষক, জাতীয় পাতি, বুর্জোয়ারা সকলে মিলে একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে সকলের সহযোগিতায়, আর নেতৃত্বে থাকবে শ্রমিক শ্রেণী। পরবর্তীতে ধীরে ধীরে সমাজতান্ত্রিক সমাজে পরিণত হবে। দ্য পিপলস ডিক্টেটরশিপ অন কোয়ালিশন গভর্নমেন্ট অন নিউ ডেমোক্রেসি, এই গ্রন্থগুলিতে মাও সেতুং এই তত্ত্বটি নিয়ে আলোচনা করেন। কি অর্থ এই নয়া গণতন্ত্রের? এটি যদি আমরা বলতে যাই তাহলে মাও সেতুংয়ের ভাষাতেই আমরা বলি। দেখো তোমরা স্লাইডে রয়েছে যে তিনি বলছেন, ফার্স্ট ডেমোক্রেসি ফর দ্য পিপল অ্যান্ড সেকেন্ড অটোক্রেসি ফর দ্য রিয়াকশনারিস্ট, অর্থাৎ যা জনগণের জন্য গণতন্ত্র আর প্রতিক্রিয়াশীলদের জন্য একনায়কতন্ত্র। এই দুটির সম্মিলনে এই নয়া গণতন্ত্র, যেটি চৈনিক ধাঁচের গণতন্ত্র, সেটি আসলে তিনি নিয়ে এসেছেন সামনে। উদ্দেশ্য ছিল যে চীনে পুঁজিবাদের যে প্রসার ঘটেছিল
চিয়াং কাইশেকের সময় থেকে, এবং সেই যে সেই ব্যবস্থার স্থলে একটি নতুন ধরনের রাষ্ট্রশক্তি বিনির্মাণ, যেখানে একটি যৌথ একনায়কত্ব থাকবে। এটিকে চীনের তৎকালীন অবস্থায় সবচেয়ে উপযোগী বলে মনে করেছিলেন মাও। এই যে নয়া গণতন্ত্র, এর তিনটি ভিত্তি প্রিয় ছাত্ররা, আমরা পরবর্তী স্লাইডটি দেখি। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক। রাজনৈতিক ক্ষেত্রে এই নয়া গণতান্ত্রিক ব্যবস্থায় এক যৌথ একনায়কত্বের কথা বলা হয়েছিল, যেটি মাও সেতুং যে 4 ব্লক, অর্থাৎ শ্রমিক, কৃষক, জাতীয় বুর্জোয়া, পাতি বুর্জোয়া, এদের সম্মেলনে এক যৌথ একনায়কত্বের কথা বলেছিলেন, যার দ্বারা সাম্রাজ্যবাদ প্রতিক্রিয়াশীল প্রতিবিপ্লবীদের বিরুদ্ধে এবং জনগণের সপক্ষে এই রাষ্ট্র ব্যবস্থাটি কাজ করবে। দ্বিতীয় যেটি প্রিয় ছাত্ররা, সেটি অর্থনৈতিক একটি ভিত্তি। সেই ভিত্তির মূল বিষয় ছিল পুঁজির জাতীয়করণ। মূলত এর মধ্যে দিয়ে যেটি হয়েছিল সেটি হচ্ছে বৃহৎ ব্যাংক ও শিল্পগুলির জাতীয়করণ করা, অর্থাৎ বেসরকারি পুঁজির হাতে থেকে জনগণকে তারা যে শোষণ করে তার থেকে মুক্ত করার প্রয়াসে এটি করা হয়েছিল, এবং বড় বড় জমিদারিকে জাতীয়করণ করে দরিদ্র ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছিল। এর মাধ্যমে প্রিয় ছাত্ররা, উদ্দেশ্য একটাই, বেসরকারি পুঁজিকে নিয়ন্ত্রণ করা। কেননা নয়া গণতন্ত্র সমাজতন্ত্র নয়, সমাজতন্ত্রের উত্তরণের একটি ধাপ মাত্র। আর এই ধাপের অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে এই পুঁজির জাতীয়করণকে নীতি হিসেবে নেওয়া হয়। আরেকটি হচ্ছে প্রিয় ছাত্ররা সাংস্কৃতিক যে ভিত্তি, সেই সাংস্কৃতিক ভিত্তির মধ্যে দিয়ে চীনে এতকাল ধরে চলে আসা যে জীবন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থার স্থলে যে একটি নতুন জীবন ধারা তৈরি হবে, সেই বিষয়ে জনগণের মনোভাবকে গুছিয়ে আনা বা জনগণের মনোজগতে সমাজতান্ত্রিক সংস্কৃতি, ধ্যান ধারণা এগুলো নির্মাণ করা। এই লক্ষ্যে মাও সেতুং যে সাংস্কৃতিক কর্মসূচি ঘোষণা করেন, সেগুলি ছিল গণমুখী এবং বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন। ঐতিহ্যমণ্ডিত চীনের সাংস্কৃতিক ইতিহাসে যা কিছু সুস্থ ও গতিশীল সেগুলিকে গ্রহণ করা হয়, আর যা কিছু অবৈজ্ঞানিক ও অপসংস্কৃতিমূলক সেগুলিকে কঠোরভাবে বর্জন করা হয় এই নীতির মাধ্যমে। নয়া গণতন্ত্র সম্পর্কে মাও বলেছিলেন, আমাদের বর্তমান দায়িত্ব ও কাজ হলো জনগণের রাষ্ট্রযন্ত্রকে শক্তিশালী করা। আর রাষ্ট্রযন্ত্র হলো গণফৌজ, গণপুলিশ, গণ আদালত, যা জনগণের স্বার্থকে রক্ষা করে ও জাতীয় প্রতিরক্ষাকে মজবুত করে। এই যে ব্যবস্থা, এইখানে প্রতিক্রিয়াশীলদের জনগণ হিসেবে কিন্তু গণ্য করা হয়নি, খেয়াল করেছে বোধহয়। তবে তাদেরও জমি ও কাজ দেয়া হবে এবং শ্রমদানের মাধ্যমে তারা যাতে এক নতুন ব্যক্তিতে পরিণত হতে পারে, সেই সুযোগ তাদের জন্য, অর্থাৎ সংশোধনের জন্যে আর বাঁচার জন্যে তাদের অনুমতি দেওয়া হবে। এবং এইভাবে সমগ্র দেশে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। যখন সমগ্র দেশ জুড়ে গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠিত হবে এবং দেশি বিদেশি প্রতিক্রিয়াশীলদের প্রতি বিপ্লবীদের প্রভাব থেকে চীন মুক্ত হতে পারবে। এই গণতান্ত্রিক পদ্ধতি সম্মতকরণ প্রক্রিয়ার উপরে নির্ভর করবে। এই প্রক্রিয়া সকলের সম্মতির ভিত্তিতে গড়ে উঠবে, বাধ্যকরণ প্রক্রিয়ার উপরে নয়। প্রিয় ছাত্ররা, এই হচ্ছে এই সম্পর্কে আজকে তোমাদের যা বলার। এসো আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করি, সর্বহারার সাংস্কৃতিক বিপ্লব। নয়া চীনে বা মহান চীনে সাংস্কৃতিক এই যে বিপ্লবটি হয়েছিল, এই জাতীয় বিপ্লবের পরিকল্পনা কিন্তু লেনিনেরও ছিল। আসলেই যে কোনো পরিবর্তনকে যদি আমরা মন মানসিকতায়, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষেত্রে যে পরিবর্তন, সেটি যদি জনগণের মনন মানসিকতায়
গ্রহণ তারা না করতে পারে তাহলে কিন্তু সেটি সফল করা যায় না। তোমরা দেখেছো যে আমাদের দেশে নারী শিক্ষাকে সমাজের সামাজিক মনে গ্রহণের যে ব্যাপারটি, সেটির জন্য একটি দীর্ঘ লড়াই হয়েছে। আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেইটি বারবার বাধাগ্রস্ত হলেও যেহেতু আমাদের জনগণের মনে দীর্ঘকাল ধরে গণতন্ত্রের প্রতি আকর্ষণ এবং আগ্রহ কাজ করেছে, কাজেই যে কোনোভাবে বিভিন্ন বাধা অতিক্রম করে এটি আমরা বিভিন্ন সময় অর্জন করেছি। এভাবে জনগণের মন মানসিকতায় বা মনোজগতে সমাজতান্ত্রিক মানসিকতা সৃষ্টি করাই হচ্ছে এই সাংস্কৃতিক বিপ্লবের লক্ষ্য। এটি 1966 সালে মূলত, অর্থাৎ তোমার চীন বিপ্লব যেটি 49 সালে শুরু হয়েছিল, তার পরবর্তীতে 1965 সাল পর্যন্ত যেসব ঘটনাবলী চীনে ঘটেছে সেই সব রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন ঘটনার বলির প্রক্রিয়ায় মাও সেতুং চীনে জনগণের মন সমাজতন্ত্রের পক্ষে বিকাশের জন্য এবং বুর্জোয়া ও প্রতিক্রিয়াশীল যে ভাবধারা চীনে পুনরুত্থানের সম্ভাবনা সুযোগ খুঁজছিল তাকে নির্মূল করতে আসলে মাও সেতুং 1966 সালের মে মাসে এই বিপ্লবের সূচনা করেছিলেন। বুর্জোয়া দৃষ্টিভঙ্গির বিনাশ আর সমাজতান্ত্রিক শিক্ষা, চেতনা আর জীবনাদর্শের সপক্ষে এই বিপ্লব পরিচালিত হয়েছিল। প্রিয় ছাত্ররা, সাংস্কৃতিক বিপ্লবকে আমরা যদি একটু ভালোভাবে জানতে যাই সেক্ষেত্রে এই বিপ্লবের সম্পর্কে মাওয়ের মত অনুসারে দ্য গ্রেট পলিটিক্যাল কালচারাল রেভলিউশন is in essence of great political revolution under socialist condition by the proletariat against the bourgeoisie and all other exploiting classes। অর্থাৎ লিন পিয়াও যেটি বলেছিলেন সাংস্কৃতিক বিপ্লবের অন্যতম সংগঠক নবম পার্টি কংগ্রেসে, যে সাংস্কৃতিক বিপ্লব হলো সর্বহারা শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠার পর ধনিক শ্রেণী ও প্রতি বিপ্লবী শক্তির বিরুদ্ধে শ্রমজীবী মানুষের সংগঠিত অব্যাহত বিপ্লব। কেন এই বিপ্লব? তোমরা জানো যে বিপ্লব অর্থ চূড়ান্ত পরিবর্তন। কেন এর দরকার হয়েছিল? বস্তুত কিছু বিষয় যেটি চীন বিপ্লবের পর থেকে, তোমাদের আগেই বলেছি যে 1966 সালের মে মাসে এটি শুরু হয়েছিল, অব্যাহতভাবে চলেছিল এটি মাও সেতুংয়ের মৃত্যু পর্যন্ত। তো এই যে সময়কালটি 1949 থেকে 1966 পর্যন্ত, এই সময়কালে এমন কিছু বিষয় দেখা গিয়েছিল চীনের সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে। প্রতিক্রিয়াশীল ও বুর্জোয়া শক্তি সক্রিয় হয়ে উঠছিল, তারা প্রতি বিপ্লবের পরিবেশ রচনা করছিল এবং এই সম্ভাব্য শত্রুদের ব্যাপারে সক্রিয় থাকতে হয়েছিল। যে বিষয়গুলি সামনে এসেছিল সেটি হচ্ছে পার্টি, এই কমিউনিস্ট পার্টি যাদের জনগণের সেবায় আত্মনিয়োগ করার কথা ছিল, সেই প্রতিশ্রুতি থেকে ক্রমশ তারা যেন একটু সরে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। নেতৃত্বের এক অংশ মার্ক্সবাদ, লেনিনবাদ বিরোধী ও পুঁজিবাদ প্রত্যাবর্তনের অনুকূলে ভূমিকা পালন করতে শুরু করে। এই বিচ্যুতিতে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। আমলাতান্ত্রিক প্রবণতা দেখা যাচ্ছিল, যেটি সাধারণ রাষ্ট্র ব্যবস্থাতে দেখা যায়, কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় তাদের যে জনগণের সেবক হওয়ার কথা তার বদলে তাদের মধ্যে জনগণের প্রভুর মানসিকতা দেখা দেয়। এর ফলে জনগণ ক্ষুব্ধ হয়ে ওঠে। বিপ্লবোত্তর চীনে কৃষি, শিল্পসহ সর্বক্ষেত্রে যে বিশেষীকরণকে প্রাধান্য দেওয়া হয়েছিল, সেই প্রাধান্য দেওয়ার প্রক্রিয়াতে যেটি হয়েছিল সেটি হচ্ছে পেশাভিত্তিক একটি গোষ্ঠী, কুশলী গোষ্ঠীর সৃষ্টি হয়েছিল, যারা ছিল সুবিধাভোগী হয়ে উঠছিল এবং স্বার্থপর। শ্রমিক শ্রেণী স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনের স্বাদ
লাভ করায় ক্রমশ শ্রম বিমুখ হয়ে উঠছিল, ভোগ বিলাসীও। আর সংশোধনবাদীদের প্রভাবে এরা মার্ক্সবাদ লেনিনবাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ে। পাশ্চাত্য ধারার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে অনেকে আগ্রহী হয়ে ওঠে। তাতে দেখা যায় এক ধরনের আত্মকেন্দ্রিকতা, যে মানসিকতা, সেটি সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, সিনেমায়ও সংশোধনবাদী প্রবণতা দেখা দেয়। মার্ক্সবাদ বিরোধী গল্প, নাটক এগুলি প্রকাশিত হতে শুরু করে। অর্থাৎ সাংস্কৃতিক জীবনে এমন এক পরিস্থিতি যেটি সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিকাশের অনুকূল নয়। এমনকি চীনের পররাষ্ট্রনীতিতেও সংশোধনবাদী প্রবণতা দেখা দিচ্ছিল। এর ফলে মাও সেতুংয়ের নেতৃত্বে যে সর্বহারা সাংস্কৃতিক বিপ্লবের যে কর্মসূচি, 16 দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, প্রিয় শিক্ষার্থীরা এবারে সে সম্পর্কে তোমাদেরকে কিছু জানাই। সমাজতান্ত্রিক ব্যবস্থাকে দৃঢ় করার জন্যে বুর্জোয়া মতাদর্শের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সর্বহারা শ্রেণীর রীতিনীতি, ভাবধারা, সংস্কৃতি আর অভ্যাসকে জনগণের মধ্যে প্রচার ও প্রসার করতে হবে। অর্থাৎ এই সমাজতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি বা অর্থনৈতিক যে কাঠামো, তার সাথে উপরিকাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করে তোলার নীতি গ্রহণ করা হয়। 2 নম্বর, জনগণকে সংগঠিত করে ব্যাপক প্রচার ও বিতর্কের মাধ্যমে বুর্জোয়াদের মুখোশ উন্মোচনের সিদ্ধান্ত গৃহীত হয় কর্মসূচি, এবং সংগ্রামী কর্মীদের অনুপ্রাণিত করার পাশাপাশি বুর্জোয়া মানসিকতাধারী যারা দলের মধ্যে দেখা গেল, তাদের কর্তৃত্ব থেকে সরিয়ে সর্বহারা শ্রেণীর নেতৃত্বে প্রকৃতপক্ষে যারা সমাজতান্ত্রিক মানসিকতাকে গ্রহণ করে আছে, তাদের নেতৃত্বে পার্টি পরিচালিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনগণের উদ্যোগ ও কর্মকুশলতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এই নীতি গৃহীত হয়। জনগণ যাতে প্রকৃত শত্রুমিত্র চিনতে, ন্যায় অন্যায় বিবেচনা করতে পারে, সেই বিষয়টি দেখতে হবে। যথার্থ বামপন্থীদের খুঁজে বের করতে হবে এবং তাদের চেতনার মানকে উন্নত করতে সচেষ্ট থাকতে হবে পার্টিকে। এবং এই দফায় বলা হয় পার্টির নেতৃত্বকে 95% জনসমর্থন আদায় করতে হবে। 6তম যে দফাটি, সেখানে সংখ্যালঘুদের উপরে জোরপূর্বক কোনো মতামত চাপিয়ে দেওয়া হবে না, এরকম একটি নীতি গৃহীত হয়। যুক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের বিশ্বাস অর্জন করতে হবে। 7 নম্বরে বলা হয় বিপ্লবের পরবর্তী পর্যায় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে প্রতিক্রিয়াশীল কার্যকলাপকে যথার্থভাবে বিশ্লেষণ করতে হবে। বিপ্লবীদের মধ্যে যারা বিপ্লবীদেরকেই যারা প্রতি বিপ্লবী বলে প্রচার চালাচ্ছে, তাদের ব্যাপারেও সতর্ক হতে হবে। 8 নম্বর দফায় বলা হয় সমাজতন্ত্র ও পার্টি বিরোধীদের চিহ্নিত করে তাদের জোরদার আঘাত করতে হবে। দায়িত্বশীল পদে যদি এরকম লোকেরা থাকে, তাদের অপসারণ করতে হবে। তাদের যে সুনাম আগে ছিল সেটি মুছে দিতে হবে এবং দেশের বিপ্লবী জনগণ, 9 নম্বর ধারায় বলা হয় বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে সাংস্কৃতিক বিপ্লবী গোষ্ঠী, কমিটি ও সংশ্লিষ্ট কংগ্রেসগুলির জন্যে প্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে তালিকা তৈরি করবে। এবারে শিক্ষাক্ষেত্রের কথা বলা হয় যে প্রচলিত পুরনো ব্যবস্থা, রীতিনীতি যেগুলি অনেকটা বুর্জোয়া মানসিকতা দ্বারা প্রভাবপুষ্ট ছিল, সেগুলিকে পরিবর্তন করতে হবে। শিক্ষার গুরু ভার লাঘব করতে হবে, মান উন্নত করতে হবে এবং বৃত্তিমূলক শিক্ষার ব্যাপারে এই সময় থেকে চীন গুরুত্ব আরোপ করে। সর্বহারার আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি গঠনের কথা বলা হয়। মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাও সেতুংয়ের মতাদর্শকে জনগণের মধ্যে ব্যাপক প্রচারের ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বলা হয় দেশের বিজ্ঞানী, প্রযুক্তিবিদ যারা রয়েছে, তারা যদি সমাজতন্ত্র পার্টির বিরোধিতা না করে,
বিদেশের সাথে অবৈধ যোগাযোগ না করে তাহলে তাদের সাথে ঐক্য বজায় রাখতে হবে এবং তারা যাতে কালক্রমে সর্বহারার আন্তর্জাতিকতায় বিশ্বাস করে, সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয় এবং তার অনুকূলে কাজ করে, সেই বিষয়ে উদ্যোগী হতে হবে। বুর্জোয়া মতাদর্শকে চীনের জনজীবন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলে প্রলেতারিয়েতের মতাদর্শকে তুলে ধরার জন্যে সাংস্কৃতিক বিপ্লবের পথে কোনো বাধা দেখা দিলে জনগণের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যথার্থ সময়ে এটি জনগণের কাছে পেশ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। উৎপাদনের অগ্রগতিকে অব্যাহত রাখতে সাংস্কৃতিক বিপ্লবের সকল বিপ্লবী কর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং পার্টির কেন্দ্রীয় কমিটি, সামরিক কমিশন ও গণফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগ সামরিক বাহিনীকে সাংস্কৃতিক বিপ্লব ও সমাজতান্ত্রিক শিক্ষা আন্দোলন পরিচালিত করবে। মাও এর মতাদর্শকে সর্বোপরি যে সিদ্ধান্ত, মাও এর মতাদর্শকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। বিপ্লবীদের মধ্যে তার গুরুত্বপূর্ণ ঘটনাবলী পাঠ, সর্বহারার রাজনীতির প্রাধান্য কায়েম করতে হবে। এই যে সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেগুলি বাস্তবায়নের যে দশকব্যাপী চেষ্টা চলতে থাকে প্রিয় ছাত্ররা, তার একটি প্রভাব তো নিশ্চয়ই চীনের জনজীবনে পড়েছিল। আমরা সেই প্রভাব সম্পর্কে কিছুটা আলোচনা করি। প্রকৃতপক্ষে বিপ্লব পরবর্তী সময়ে চীনের জনজীবনে, শিক্ষা সংস্কৃতিতে বুর্জোয়া প্রতিক্রিয়াশীল যে ভাবধারার পুনরুত্থান ঘটছিল সেটিকে নির্মূল করার জন্যই তো এই সাংস্কৃতিক বিপ্লব। এবং এই বিপ্লব মাও সেতুংয়ের মতে এই বিপ্লবের ফলে জনগণের মনোজগতে সমাজতান্ত্রিক মানসিকতা গড়ে উঠবে এবং সেই লক্ষ্যে আসলে চীন বেশ এগিয়েও গিয়েছিল। এই বিপ্লবের মাধ্যমে যেটি হয়েছিল, মাও সেতুং সংশোধনবাদী ও বামপন্থী হঠকারী যারা, তাদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করেছেন এবং সমাজতন্ত্রের পথে অগ্রগমনে চীনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এর মাধ্যমে চীনের সমাজতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়েছে। প্রিয় ছাত্ররা, চীনের কমিউনিস্ট পার্টির একাদশ জাতীয় কংগ্রেসে প্রদত্ত হুয়া কুওফেং এর মতে গণপ্রজাতন্ত্রী চীনে সর্বহারার সাংস্কৃতিক বিপ্লবের সাফল্য সমাজতান্ত্রিক বিপ্লব এর গঠন কার্যে অগ্রগতির ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচিত করেছে এবং তার অভিমত ছিল ভবিষ্যতে আরও বহুবার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে রাজনৈতিক বিপ্লব ঘটবে। প্রিয় ছাত্ররা, পুঁজিবাদী বুর্জোয়া ভাবধারা চীনের সকল স্তরে সামাজিক কাঠামো ও আদর্শকে আক্রমণে সক্রিয় ছিল। এই বিপ্লব সেই প্রতিবিপ্লবী শক্তিকে নির্মূল করেছিল। চীনের পরবর্তীকালের আর্থ, সামাজিক, রাজনৈতিক উন্নয়নে এবং শিক্ষা, সাহিত্য, শিল্প, দর্শন ইত্যাদি ক্ষেত্রে যে সমাজতন্ত্রের উত্তরণের মানসিকতা তৈরি করেছিল এই বিপ্লব এবং ক্রমবর্ধমান সংশোধনবাদের নির্মূলের ক্ষেত্রেও এই সাংস্কৃতিক বিপ্লব ভূমিকা রেখেছিল। সমালোচকেরা অবশ্য এর সমালোচনাও করেছেন, যেমন কারোর মতামত যে বস্তুত মাও সেতুং তার রাজনৈতিক কর্তৃত্বকে নিরঙ্কুশ করার জন্যেই এই সাংস্কৃতিক বিপ্লব পরিচালনা করেছিলেন। ব্যক্তিগত ভাবমূর্তি সৃজন এবং সামরিক বাহিনীতে তার নিজের আধিপত্য এবং রাষ্ট্র ব্যবস্থায় তার আধিপত্য কায়েমের জন্য এটি করেছিলেন। তারা আরও বলেন যে দক্ষিণ বিচ্যুতির ব্যাপারে যতটা সতর্ক হয়েছিল এই বিপ্লবের মাধ্যমে, মাও সেতুং বা চীন তারা বামপন্থী হঠকারীদের বিরুদ্ধে সেভাবে আসলে সতর্ক হয়নি। কেউ কেউ এটাকে চীনের গৃহযুদ্ধ হিসেবেও চিহ্নিত করেছেন এবং এই বিপ্লবের ফলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়, চীনের অর্থনৈতিক অগ্রগতি রুদ্ধ হয়ে পড়ে, এরকম সমালোচনাও রয়েছে। এবং সর্বোপরি বহির্বিশ্বে এই রাষ্ট্র ব্যবস্থায় পার্টির আভ্যন্তরীণ দুর্বলতা, রাজনৈতিক বিশৃঙ্খলা এগুলি প্রকাশ হয়ে পড়ে।
প্রিয় ছাত্ররা, যে কোনো কাজের সমালোচনা তো থাকবেই, কিছু কিছু সত্যও বটে। মাও নিজেই স্বীকার করেছিলেন যে সাংস্কৃতিক বিপ্লব মিথ্যাচার ও উপদলীয় সংঘর্ষের জন্যে কলুষিত হয়েছে। তো এরকম কিছু তো থাকেই। তারপরেও বলতে হবে, যেটি তোমাদের প্রথমেই বলেছি, যে যে কোনো পরিবর্তনের জন্যে মানসিকভাবে এটি গ্রহণের জন্যে যে বিষয়টি, সেটি একটি বিরাট বিষয়, এবং তা না হলে আসলে প্রতি বিপ্লব ঘটে সাধারণত। এবং যে পরিকল্পনা, যে চূড়ান্ত সম্ভাবনার লক্ষ্যে, সমাজতন্ত্র থেকে সাম্যবাদে উত্তরণের লক্ষ্যে চীন এগোচ্ছিল, সেক্ষেত্রে যে প্রতি বিপ্লবের আশঙ্কা, তার প্রেক্ষিতেই এই সাংস্কৃতিক বিপ্লব বা জনগণের মন মানসিকতায়, সকলের মন মানসিকতায় পরিবর্তন আনার, প্রতিক্রিয়াশীলদের দমন করার জন্যই এই আন্দোলন পরিচালিত হয়েছিল। প্রিয় ছাত্ররা, 1954 সনে মাও সেতুং চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কমিউনিস্ট পার্টিকে একক দল হিসেবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার মেকানিজম হিসেবে যে অগ্রযাত্রা সূচিত হয়েছিল, সেটির পরবর্তী ধাপে আমরা দেখেছি তার নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক সংবিধান প্রণীত হয়েছে। পরবর্তীতে গ্রেট লিপ ফরওয়ার্ড মুভমেন্ট পরিচালিত হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে এক ব্যাপক অগ্রগতি যেটা সূচিত হয়েছিল, এবং যেটি বিরুদ্ধ মত চীনের এই উন্নয়ন কর্মকাণ্ড এবং সমাজতন্ত্রের অগ্রগমনের পরিসরে যেসব ভিন্ন মত আসছিল, সেটিকে শত ফুল ফুটতে দাও এই নীতির মাধ্যমে, অর্থাৎ শত মতের সম্মেলনে হয়ে যাতে প্রকৃত মতটি বেরিয়ে আসে, সেরকম ক্ষেত্রটিও উন্মোচিত হয়েছিল। মাও সেতুং এর গত ক্লাসেই তোমাদের তার ক্ষমতা তত্ত্ব সম্পর্কে বলেছিলাম, যে মূলত এই ক্ষমতায় তার যে একটি মন্তব্য ছিল যে বন্দুকের নলই ক্ষমতার উৎস। বস্তুত চীনা বিপ্লবের এভাবে এই শক্তির মাধ্যমেই কর্তৃত্ব অর্জিত হয়েছিল বিপ্লবের মধ্যে দিয়ে, এবং এই পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের সাথে চুক্তির মধ্যে দিয়ে 1950 সালে যেটি করা হয়েছিল, 30 বছর ব্যাপী চীন সোভিয়েত যে মৈত্রী চুক্তি, তার মধ্যে দিয়ে চীনের আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে তার ভাবমূর্তির যে বিষয়গুলি নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে চীনকে এক নতুন স্তরে নিয়ে এসেছিল। সর্বোপরি এই বিপ্লবের মধ্যে দিয়ে জনগণকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন পরিবর্তনকে গ্রহণের জন্য, সমাজতন্ত্রকে গ্রহণের সপক্ষে এবং প্রতিক্রিয়াশীলতার বিপক্ষে। এই সব কিছুর মধ্যে এবং এই 3টি ক্লাসের মধ্যে দিয়ে প্রিয় ছাত্ররা, মাও সেতুংকে তোমাদের সামনে আমি উপস্থাপনের চেষ্টা করলাম। এছাড়াও অনেক কিছু হয়তো রয়েছে যে সম্পর্কে আমি তোমাদের ইঙ্গিত দিতে পারিনি। তোমরা যারা আগ্রহী, তারা মাও সেতুং সম্পর্কে ক্লাসের টেক্সট থেকে বা টেক্সটের বাইরেও যে বিভিন্ন মননশীল বই রয়েছে, সেখান থেকে পড়ে মাওকে চিনবে, জানবে, এবং আমাদের এই প্রাচ্যের সমাজতান্ত্রিক ঘরানার যে প্রবর্তক, যে পায়োনিয়ার, তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জানবে। প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ তোমরা ফোনে যোগাযোগ করতে পারো, অথবা আমরা যখন দেখা হবে তখন আমাদের দ্বিধাদ্বন্দ্বের বিষয়গুলি উন্মোচিত হবে। তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ প্রিয় ছাত্ররা।